রুজুল ভাই, ধরুন আপনার অনেকগুলো পরিচয়। আপনি একজন চলচ্চিত্র প্রযোজক, আপনি একজন রাজনীতিবিদ, আপনি একজন ব্যবসায়ী, আপনি একজন অভিনেতা, এখন তো আবার আপনি শিল্পী সমিতির সাধারণ সম্পাদকও। কিন্তু সব কিছু মিলিয়ে আপনি নিজে কোন পরিচয়টা বেশি উপভোগ করেন? সাধারণ সম্পাদক আগে ছিলাম, একবার দুইবার সহসভাপতি। পরিচয় শুধু ডিপজল একটা ভালো লোক, ডিপজল যেন ভালো কাজ করতে পারে, সমাজের কিছু কাজ করতে পারে, ফিল্ম ইন্ডাস্ট্রির আশেপাশে যারা আছে তাদের ভালো কাজ করা যায় সেই দিকে, খারাপ কোনো দিকে যেন না যায়। আর বয়সও তো প্রায় মোটামুটি কম হয় নাই। এখন যে কোনো সাইটে গেলে একটু ভালো চিন্তা ভাবনাই করার পরিকল্পনা মাথায় থাকে, খারাপ কোনটাই মাথায় থাকে না। এই জন্যই যেদিকে ভালো হবে সেই দিকেই চিন্তা ভাবনা করার মন মানসিকতা আছে, সেটাই করবো ইনশাল্লাহ। এই যে অভিনেতা হিসাবে আপনি মমতাজুর রহমান আকবরের হাত মানে প্রথম আপনি অভিনেতা হিসেবে আসলেন পর্দায়, আপনি আসলে নায়ক হতে চেয়েছিলেন। নায়ক তো আর ভিলেন কোনো পার্থক্য না, কারণ যে অভিনয় জানে তার সব কিছুই আমি মনে করি পারফেক্ট যদি করতে পারে। অভিনয় কিন্তু আপনার ভিলেন করলে এই হবে, হিরো করলে হবে। যে অভিনয় জানে সবই জানা উচিত এবং সবগুলাই করা ভালো। এক সাইডে থাকাটা ঠিক না আমি মনে করি। তো আপনি যে মানে ধরেন খলনায়কের অভিনয় করলেন বা ভিলেন, যেটা আমরা ভিলেন হিসাবে জানি, আপনার মানে এখানে ব্যাপারটা কি এরকম যে একজন ভিলেনকে মানে পর্দায় মানুষ দেখে যতটা খারাপভাবে নিবে অভিনেতা হিসেবে সেটাই আপনার সার্থকতা? আমি মনে করি যখন যে টাইপের অভিনয় করেছি সেই টাইপের অভিনয় জানি দর্শক পছন্দ করে। আমি যখন এন্টি রোল করেছি, যদি আমাকে দেখে দর্শক যদি স্যান্ডেল ছুঁড়া মারে, একটা গালি দেয়, ওইটাই আমার সার্থকতা। তুই খুব সতী, কিন্তু আমারে ছাড়া তো আর কোনো নাই গতি। আর হিরো হিসাবে যেটা কাজ করি, হ্যাঁ অভিনয়টা ভালো করছে, ডিপজল ভালো কাজ করছে, এইটাই ডিফারেন্স একটাই হয়, একটা ভিলেন আর একটা হিরো। হিরো হলো সাপোর্টিং দর্শকের, আর ভিলেন হলো তাদের এন্টি। দুইটা দুই দ্বারা। তা আমি মনে করি অভিনয় করতে গেলে হিরো আর ভিলেন আমি এটা হিসাব করি না। আমার হিসাব একটাই যে আমি ভালো কাজ করতে চাই, দর্শকের মনে যেন আমি খোরাক হয়ে থাকতে পারি। আমি কি তোকে পকেট মাইরে গেছি? আমার উস্তাদ কস দোষদার কইতে পারস না? না, এখন ধরুন আপনি অভিনয় করেছেন, অভিনয় এখনো করছেন, যেটা আপনি বলছিলেন যে একজন অভিনেতার মূল পরিচয় হচ্ছে অভিনেতা, কোন ক্যারেক্টার করছেন সেটি পরিচয় না। তো সেই জায়গাতেও তারপরেও কিছু কিছু বিষয় আছে না, ল্যান্ডমার্ক হয়ে যায়। যেমন ধরেন এখন খল অভিনেতা হিসেবে আপনি বাংলাদেশে প্রতিষ্ঠিতদের মধ্যে একজন, বা 1, 2, 3 বলে যাদের নাম আসে তাদের মধ্যে আপনার নাম আসে। কিন্তু এর আগে ধরুন আপনি যখন করেছেন কিংবা আপনার আগে থেকে করেছেন, এটিএম শামসুজ্জামান একসময়, হুমায়ুন ফরিদি, রাজীব ছিলেন, আপনি আছেন, আপনার পরেও আরও অনেকেই করছে। তো আপনার মূল্যায়ন কি আপনার এই অভিনয়ের এই ঘরানাটা নিয়ে? অ্যাকচুয়ালি আমি ভিলেন থেকে হিরোতে চলে আসছিলাম, এখন আবার কিছু ছবির কাজ আসতে আসে ভিলেন হিসাবে। আমার বোধ হয় আমার নিজেরও একটা ছবিতে আমি কাজ করব, ভিলেন হিসাবে কাজ করব, এন্টি হিরো আর কি। আমার বিশ্বাস এই ক্যারেক্টারগুলো ভালো লাগবে দর্শকের, নতুনত্ব কিছু পাবে আমার বিশ্বাস। তা আমি চাই যে দর্শকের নতুনত্ব কিছু দেওয়া, যেটা হিরো হিসাবে যেটা করা হয়েছে, ভিলেন হিসাবে করা হয়েছে, এখন চাই যে দর্শকদের মনের খোরাক হয়ে থাকার চেষ্টা করছে। আচ্ছা, হ্যাঁ, এটা তো আপনার নিজের কথা বলছে। আমি বলছি মানে এই ঘরানার অর্থাৎ এন্টি হিরোর অভিনয় বাংলাদেশে যারা করেছেন, এখনো করছেন, মানে তাদের সম্পর্কে আপনার মূল্যায়ন? মূল্যায়ন যেন মিশে একটা ভালো পজিশনে আছে ভিলেন হিসাবে। রাজীব ভাই যখন ছিল, রাজীব ভাই ছিল, হুমায়ুন ফরিদি ভাই ছিল, এক একজন এক এক সাবজেক্টে, এক একজনের এক এক পার্ট অভিনয়, এক একজনের এক এক ইয়ে। তবে ভিলেন যারা করছে তার মধ্যে মিশা এখনো টিকা আছে, ভালো পজিশন আছে। তবে মিশার ভবিষ্যৎ আরো ভালো হবে যদি চেঞ্জিং গুলা পাওয়া যায়। মিশার চেঞ্জিং গুলা কম, সামনে মিশাকে বলবো যে একটু চেঞ্জ করে কিছু কাজ করলে তারও নতুন নতুন কিছু পাবে।
এই চেঞ্জিংয়ের কথাটা যেহেতু আপনি বলছিলেন না, এবং আপনি যাদের কথা বলছিলেন, ধরেন ওয়াসিমুল বাড়ি রাজীব তার কথা বলছিলেন, কিংবা হুমায়ুন ফরিদির কথা বলছিলেন, তো হুমায়ুন ফরিদিও আপনার মতন ধরেন হিরো অ্যান্টি হিরো দুইটা রোলই করেছে, কিন্তু হুমায়ুন ফরিদিকে প্রায় প্রতিটা সিনেমাতেই এই তার চেঞ্জিংটা আনতে পারতেন। হ্যাঁ, এইটা একটা বিষয় ছিল। এটিএম শামসুজ্জামানের এইরকম বিষয় ছিল, এই বিষয় ছিল। তো রাজীব ভাইয়ের কম ছিল। হ্যাঁ, রাজীব ভাইয়ের একটু লাউডলি অভিনয়, এটাই ছিল ওনার ট্রেডমার্ক। হ্যাঁ, ট্রেডমার্ক। কিন্তু তো ধরেন এক একজনের এক একটা ট্রেডমার্ক থাকে, পাশাপাশি আবার যে প্রতিনিয়ত ভাঙা নিজেকে, তো অ্যান্টি হিরো কি নিজেকে যত ভাঙতে পারবে সেই জায়গাতেই তত এগিয়ে যাবে? না, এগিয়ে যাওয়া বড় কথা না, গল্প অনুযায়ী আপনি একটা গল্প পাইলেন, ওই গল্পের বাইরে তো যেতে পারবেন না। তা আমার কথা হলো, গল্প আপনি কাজ করলেন যে এই গল্পটা আমি এই স্টাইলে যাব, এই স্টাইলে আমি এই গল্পটা এই অভিনয় করব, তখন মাঝখানে যদি আবার গল্পের চেঞ্জিং থাকে তাহলে আপনি নিজেকে চেঞ্জ করতে পারবেন। আর যে গল্পে চেঞ্জ না থাকে তা আপনি কীভাবে চেঞ্জ করবেন? না, হ্যাঁ, গল্প তো অবশ্যই একটা ব্যাপার। আরেকটা কথা আমার মনে পড়ছিল, আপনার হিরোর ক্যারেক্টার সম্পর্কে আমি যাব, তার আগে টেন টু হিরো সম্পর্কে আরেকটু বলে নেই। ধরুন আম্মাজান একটা ল্যান্ডমার্ক সিনেমা, আপনার জন্য, আমাদের এই সিনেমার যিনি পরিচালক তার জন্য প্রডিউস করেছিলেন আপনি, অভিনয় করেছিলেন, কিংবা মোটামুটি আমাদের কি বলে সিনেমা ইন্ডাস্ট্রির জন্য এটা একটা উল্লেখযোগ্য সিনেমা। তো সেই জায়গাতে এই সিনেমার যিনি ডিরেক্টর কাজী হায়াত, তার সঙ্গে আপনি অনেক কাজ করেছেন, তো অনেক 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 কাজ করেছেন। তো তিনি আপনার সম্পর্কে একটা মূল্যায়ন করেছেন। তিনি বলছিলেন যে অ্যান্টি হিরো রোল করতে গেলে আপনার একটা প্রাকৃতিক একটা গুণ আছে, আপনার দুটি চোখ, এই চোখের এক্সপ্রেশন সেটা আপনাকে অনেকটা এগিয়ে দিয়েছে। এই জায়গাতে আপনি কিভাবে দেখেন? চোখের নিয়ে কাজ, চোখের নিয়ে ভঙ্গিমা, ওটা একটা স্টাইল ভিন্ন। আর সব ছবিতেই তো চোখের কাজ হয় না। কিছু কিছু ছবিতে আমার চোখের কাজ হয়েছে, একটু বড় টাইপের করা, একটু আতঙ্ক দেখানো, ওইটা একটা আলাদা স্টাইলে যাওয়া হয়েছে। আবার দেখেন কোন ছবিতে ওই চোখেরই নাই, নর্মাল। আমাকে তো চেঞ্জ যেখানে লাগে সেখানে চেঞ্জিংটা দেওয়ার চেষ্টা করছি আমি, ভালো কিছু করার চেষ্টা করেছি, দর্শকের জানি ভালো লাগে, দর্শক জানি মজা পায়। তবে আমার ছবি দর্শকরা, যখন আমি ভিলেন ছিলাম একটানা 9 বছর, আমি একাই, আমি মনে করি যে ফিল্মের পোস্টারে ডিপ জলের সবচেয়ে বড় পোস্টারের ছবি ছিল। দর্শক ভালো না বাসলে ওই ছবিটা আমার ওখানে থাকতো না, অবশ্যই ছবিটা আমার পড়ে গেত, অন্য যে হিরো থাকতো তার ছবিটা উঠতো। তা আমি মনে করি যে দর্শকদের বহু কাছে যেতে পারছি বোধহয় আমি, মানে অভিনয়ের যে কাজগুলা, দর্শকদের ভালোবাসা আমি যথেষ্ট পেয়েছি মনে করি। দর্শকদের ভালোবাসা আপনি পেয়েছেন। আপনি যেটা বলছিলেন যে সিনেমার পোস্টারে আপনাকে মানে অনেক সময় নায়ক নায়িকার থেকেও বড় ছবি আপনার থাকতো সিনেমার পোস্টারে। আর আরেকটা বিষয় আপনার অভিনয় ধরন, আপনার ওই যে কী বলে যে সংলাপ বলার ধরন, দুটি বিষয়, সংলাপ বলার সময় স্বরের ওঠানামা, আর আরেকটা হচ্ছে আপনার এই যে পুরান ঢাকায় যে ভাষা আছে সেই ভাষায় সংলাপ ডেলিভারি। ভাষা মানে আমি তো মিরপুর গাবতলী টার্মিনালের অপোজিটে আমার বাসা, আমি এখানে ছোটবেলা থেকে বড় হয়েছি। ওখানকার আঞ্চলিক যে ভাষাটা, আমার লোকাল যে ভাষাটা, সেই ভাষাটা আমি মানে দর্শকদের মানে উপস্থাপনা করার চেষ্টা করেছি। নতুন পোলা আমদানি করছি, মাথা একটু ছিটা, কিন্তু পোলাটা খুব সাহসী। তাতে আমি কোনো অভিনয় করি নাই ছবিতে। অভিনয় আমার ন্যাচারাল, যেভাবে আমি চলাফেরা, হাঁটা চলাফেরা, ওইটুকু আমি করার চেষ্টা করছি। আমার নিজের জিনিসটার আমি দর্শকদের বোঝানোর চেষ্টা করেছি যে আমি এই লেভেলে কাজ করছি, যে দর্শক ওই লেভেলটাই পছন্দ করছে। আবার আমি শুদ্ধ ভাষায় ছবি করেছি, এক জবান দেখেন আপনি চেঞ্জ পাই। তোমার আমার মধ্যে ভালো সম্পর্ক থাকতে পারে, কিন্তু কোনো ভালোবাসার সম্পর্ক থাকতে পারে না। কিন্তু শুদ্ধ ভাষা আমার দর্শক খায় না। শুদ্ধ ভাষা আমি 3-4টা ছবি করেছিলাম, কিন্তু শুদ্ধ ভাষাটা আমার খায় না। আমি যেটা ন্যাচারাল, যেটা আমি আমার এলাকার যে লোকাল যে কথাবার্তা, ওইগুলোই দর্শক পছন্দ করে। লাস্ট পর্যায়ে আমি ওই লেভেলে এলাকার বা চিন্তা ভাবনা, যে আমি যেভাবে কথা বলি সেই কথাগুলোই দর্শক অ্যাকসেপ্ট করে। জি, এইখানে এবার আসি আপনার হিরোর রোল প্রসঙ্গে। চাচ্চু, আপনি এটাতে পজিটিভ রোল করেছেন,
এটাও একটা মাইলস্টোন সিনেমা। আম্বাজানের কথা তো বলছিলাম। তো এরকম মিলিয়ে এই যে একেবারেই দর্শক অ্যান্টি হিরো হিসেবে আপনাকে দেখতে অভ্যস্ত, এর মধ্যে আবার এরকম পজিটিভ ক্যারেক্টার নিয়ে আপনি পর্দায় আসছেন, আপনার মধ্যে কি কোনো চ্যালেঞ্জ কাজ করেছে যে দর্শক নেবে কি নেবে না? দর্শক তো ওই জায়গাটা থেকে আপনাকে অ্যাকসেপ্ট করেছে। না, তা সত্ত্বেও আমি যে তেজি ছবি একটা প্যাটার্ন, তারপরে ভয়ঙ্কর বিষয় একটা প্যাটার্ন, রাইট, তারপরে আম্মাজান ছবি একটা প্যাটার্ন, আর আপনি বললেন এখন হলো চাচ্চু ছবি। চাচ্চু ছবির আমার টোটালি গল্পটাই চেঞ্জ করেছিলাম, এবং চাচ্চুটার দিকে আর আমার উপরে গল্পটা ছিল। ওই গল্পটা আমার একটা যে কোনো একটা পরিচিত একজনের ইতিহাস ছিল ওই গল্পটা। এটা কোনো গল্প বানানো গল্প না, স্ক্রিপ্টটা আমি নিজেই করেছিলাম, এবং আমার এক পরিচিত ওনার এই বাচ্চা নিয়ে একটা এই টাইপের একটা ছিল, কিন্তু ফ্যাক্ট এইটা না, কিন্তু অন্য প্যাটার্ন, কিন্তু আমরা বানাইলাম এইটা। তারপর দ্বিতীয় চাচ্চু 2 বানাইতে যখন গেলাম, তখন এরপরে 2বার গল্প করলাম রেডি, কিন্তু আমরা পারি নাই চাচ্চু 2 করতে। কপালে তো আমার রক্তের দাগ ছাড়া আর কিছুই নাই রে, আর কিছুই নাই, কারণ গল্প আসে না ওইটা। চেষ্টা যতই করেছি পারিনি। আর 2, 3 এগুলো বলে মানুষ, কিন্তু 2, 3 গেলে হয় না। হয় হিন্দি ছবি যে টাইপের একটা প্যাটার্ন ছবি, ওর একটা প্যাটার্নের গল্প নিয়ে জায়গা, ওই গল্প কিন্তু চেঞ্জ আছে, কিন্তু ওই যে চাচ্চুর যে গল্পটা, ওই গল্পটা কিন্তু ওই প্যাটার্ন আবার দ্বিতীয় গল্পে আনতে ওটা পারবে না। ওটা ইন্ডিয়াও পারে নাই। ইন্ডিয়া ওরা অন্য থিম নিয়ে আবার মাস্টার এই কাজ করছে, আবার তৃতীয় ছবি করছে, ওইটাও চলছে ভালো, কিন্তু তৃতীয় ছবিতে যাওয়ার পর ওইটাও চেঞ্জে ওরা কাজ করছে। ওই আগের যে 1 নম্বর যে ছবির গল্পের কাজটা করছে, দ্বিতীয় নম্বর কিন্তু ওই গল্প ছিল না, চেঞ্জে গেছে, মানে আরেকটা পার্টে চলে গেছে। তো এইটা করা যায়, কিন্তু ওই গল্পটা নিয়ে যদি 2টা 3টা গল্প করা টাফ। এখানে আরেকটা বিষয়, ধরুন একজন হিরো বা অ্যান্টি হিরো যেটাই হোক, মানে যদি অ্যান্টি হিরো রোল করেন, একজন অ্যান্টি হিরোর জন্য তার সঙ্গে যিনি হিরোর রোল করেন তার সঙ্গে বোঝাপড়াটা, কেমিস্ট্রিটা কতটা জরুরি, বা পর্দায় এটা কতটা সহায়ক হয় যদি যিনি হিরো আছেন তার সঙ্গে যদি আপনার ব্যক্তিগত সম্পর্ক থাকে বা না থাকে? সম্পর্ক থাকা না থাকার প্রশ্নে আসে না, কারণ হইলো অভিনয় করতে গেলে সম্পর্ক কার সাথে আছে কার সাথে নাই ওইটা চিন্তা করে কিন্তু অভিনয় করা যায় না। আর ওই লাইনে দৌড়াইতে গেলে কাজ নিজেরটা ফলস পজিশনে পড়ে যাবে, কারণ কাউকে কোনদিন পর্দায় সাপোর্টিং করা যাবে না। নিজের সাপোর্টটা নিজের নিয়ে কাজ করতে হবে। আমি কি পারি, আমি কি দেখাইতে পারবো, আমারটা আমার নিয়ে ভাবতে হবে। এটা আমি আরেকজনেরটা চিন্তা ভাবনা আরেকজনেরটা করা, এটা কোনদিনই সম্ভব না, করা যায়ও না। তারপর সহ অভিনেতা হিসেবে আপনার পছন্দের কারা ছিলেন বলা যাবে আমাদেরকে? মানে যাকে ভালো লাগতো, ভালো লাগতো খুব, বা যার সঙ্গে কাজ করে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করতেন, যাদের সঙ্গে? আমি নিজের গল্পকে আগে পছন্দ করতাম, নিজের গল্পকে ভালোবাসতাম। কাউকে নিয়ে ভাবতে গেলে এখানে ভালো কিছু হয় না, ভাবা যায় না যে আপনাকে আমি সাপোর্টিং দিব, আপনার কথা মতন আপনাকে একটু বর দিয়ে আপনি এটা একটু ভালো কিছু করবো, তাতে ভালো কিছু হয় না। না সাপোর্টিং দেয়া না, কিন্তু মানে কাজ করতে গেলে মানে সবার সঙ্গে তো ধরেন একই রকম নিশ্চয়ই না। ও ছিল এক সময় মান্নার সাথে, মান্না মারা যাওয়ার পর আর হয়নি, আর দ্বিতীয় মান্না পাইও না। তারপরে সাকিবও একটা জায়গায় ছিল, সাকিব রে টানছি বহুটাই না একটা জায়গায়, পরে দাঁড়া করে যেমন কোটি টাকার কাবিন, কোটি টাকার কাবিন, কিন্তু সাকিব হিরো তারা কিন্তু ও গল্পের হিরো, কিন্তু রিয়েল ক্যারেক্টার আপনি। বাট বিভিন্ন টাইপ থেকে বিভিন্ন জন লোক ছিল, রাজ্জাক ভাই ছিল, ফারুক মামা ছিল, সুচরিতা ম্যাডাম ছিল, তারপরে ওখানে উপবিশ্বাসও নতুন হিসাবেও অনেক ভালো করেছিল। তার মধ্যে ওখানে আমিও কাজ করেছিলাম, যতটুকু ভালো লাগছে দর্শকদের জানি না। আরে নতুন বউ হয়েছে, বউরে বরণ করে না, আরে কোটি টাকার কাবিন ছাড়া আমি বউ লয়েছি। এখানে ডিপজল ভাই একটা কথা, মানে জিনিসটা হয়তো আমি জানেন আপনি কিভাবে নেবেন। আপনি যেটা বলছিলেন যে টানা 9 বছর আপনি ইন্ডাস্ট্রিতে টানা কাজ করে গেছেন, এখনো করছেন, কিন্তু ওই 9টা বছর একেবারে শীর্ষে ছিলেন আপনি। ঘুম পাওয়া যেত, হ্যাঁ, আপনার শিডিউল পাওয়াই টাফ ছিল, একের পর এক সিনেমা রিলিজ পাচ্ছিল।
আর ওই সময়টাতে ধীরে ধীরে আমাদের সিনেমাতে যেটাকে আমরা বলি অশ্লীলতা বা অশ্লীলতার যুগ, সেটাও আপনার শীর্ষে থাকার সময়টাতেই ঘটেছিল। তো এখন আপনার সমালোচকরা কেউ কেউ বলেন অশ্লীল সিনেমায় অশ্লীলতায় ঢোকার পিছনে আপনারও ভূমিকা আছে। না, আপনি কি বলবেন? অশ্লীল জিনিসটা আমার অশ্লীলের বলতে পারে, আমি ছবিগুলো ভিলেন ছিলাম, গালাগালি করেছিলাম। আমি একটা যেখানে যা লাগতো সেটাই করার চেষ্টা করতাম। ভিলেন বইলা বা অশ্লীল বইলা যেটা উলঙ্গ করা, অমুক করা, ওই টাইপের কোনো কিছু আমার দ্বারা তো হয়নি। আচ্ছা, আপনার দ্বারা কিন্তু ঘটনা হচ্ছে ধর আপনার সংলাপের মধ্যেও অনেক কি বলে যে অশ্লীল শব্দ ছিল, সেটা যেরকম, পাশাপাশি অশ্লীল দৃশ্য আপনাকে দেখা গেছে, এটাও বলেন। আপনি কি বলেন? না, ওই না, আমার সামনে কেউ নেকেট কোনো কিছু করা সম্ভব না, আর আমার পক্ষে ওইটা করা সম্ভব না, কারণ আমি একটা সচেতন মানুষ। জি, বললে ওইটা করা যায় না, আর ওইটা আমি করতে পারি না। ওইটা ক্যামেরায় যারা দর্শক তারা হয়তো বুঝতে পারে নাই, বোঝার বাইরে যে কাজগুলো করছে আমি হয়তো ছিলাম না, আমার হয়তো চুল, আমার উইক, আমার ড্রেস পরা হয়তো কাজ দামি দিয়ে করিয়েছে, হ্যাঁ এটাই ধরেন, অথবা কাটপিস পরে জুড়ে দিয়েছে। কাটপিস পরে। কিন্তু যখন সিনেমাটা দর্শকের কাছে গেল, এরকম একটা ভাবে গেল, এবং সেখানে দর্শক হয়তো দেখে আপনাকেই দেখছে বা মনে করছে যে আপনিই করছেন, তো এই ধরনের সিনেমা যখন বেশ কয়েকটা গেল, আপনি কি আমি প্রতিবাদ? বন্ধ করেছি। হ্যাঁ। বন্ধ করেছি, আমি ছবি ব্যান করাইছি। তারপরে ছবির আমি ওই যায় হল থেকে নামায় ওটা যা যা কাটপিস ছিল সব পিস আমি নিয়ে আসছি। এই যে ডিপজল ভাই, ধরুন আপনি যখন সিনেমায় আসেন তখনও পর্যন্ত সিনেমার বাজার অনেক প্রসারিত ছিল, হ্যাঁ, অনেক অনেক হল ছিল, অনেক অনেক সিনেমা মুক্তি পেত, প্রায় প্রতি সপ্তাহে আমাদের নতুন নতুন সিনেমা আসতো। মানে আমি বলছি শুধুমাত্র ঈদ কিংবা উৎসব কেন্দ্রিক না, অন্যান্য সপ্তাহগুলোতেও সিনেমা আসতো, একাধিক সিনেমা রিলিজ পেত, অনেক হলে যেত। এরপরে আস্তে আস্তে করে আমাদের সিনেমাতে অশ্লীলতা ঢুকলো। এখন কে দায়ী বা এককভাবে কেউ দায়ী কিনা সেটা মূল কথা নয়, মূল কথা হচ্ছে ঢুকলো। তো ঢুকলো তখন যে জিনিসটা হলো দর্শক টানার জন্য বা বাজার ধরার জন্য, তো আলটিমেটলি কি ওটা থেকে আমাদের কোনো লাভ হয়েছিল নাকি ক্ষতি বেশি? ওই টাইমটায় 1-1.5 বছর বা 2 বছর ছিল অশ্লীলের একটা যুগ। জি, ওইটা তাতে আমাদের মানে ভালো কাজ হয়নি। এখন সামনে বিপদ, তাই যন্ত্রটারে গিরিজ মাইরা চকচকা করছি। এরপরে দেখেন ওই যেটা বললাম, কোটি টাকার কাবিন, চাচ্চু, পিতার আসন, দাদিমা, এরপরে কিন্তু চেঞ্জ চলে গেল, তখন অশ্লীল চলে গেল। তোবা তোবা, আমার কাছে দিবা কেন? যার হিসাব সেই লইব। একটা আমি 5টা ছবি রিলিজ করেছি, না 7টা ছবি রিলিজ করেছিলাম, 7টা ছবি সুপারহিট, একটা ছবির মধ্যে একটু খারাপ গেছিল, পিতার আসনটা, আমি ওইটার ক্যাশ ক্যাপিটাল ফেরত পাইনি, ওইটা একটু লস হয়েছিল। এর মধ্যে 6টা ছবি আমার সুপার হিট আর চেঞ্জ হইলো, এবং ছবিও ভালো পর্যায়ে আসলো। ওই 2 বছর যতটুকু খারাপ ছিল, 2 বছর পর যখন চেঞ্জ দেওয়া হইলো, ছবি ভালো ছবি চলে, ওইটা প্রমাণ করা হয়েছে যে ভালো ছবি চলে। যে ভালো ছবি চলে, সবসময় চলে। কিন্তু এখন আজকে আমাদের যে সিনেমার ইন্ডাস্ট্রি, দর্শকের দিক থেকে, অভিনেতা অভিনেত্রীর দিক থেকে, প্রযোজক পরিচালক, সব দিক মিলিয়ে এটা আপনার জায়গায় কি মানে সন্তোষজনক অবস্থায় আছি আমরা? এখন তো ছবি হচ্ছে না, সবচেয়ে বড় কথা। এখন ছবির গল্প কেউ যাচ্ছে না, এখন যাচ্ছে একটা ধাঁচে, একটা লাইনে চলে যাচ্ছে গল্পগুলার কোনো চেঞ্জ পাওয়া যাচ্ছে না, কিন্তু চেঞ্জ নাই। গল্প কি রোমান্টিক ভালোবাসা, এই এক লাইনের গল্প। এখন গল্প কিন্তু অনেক টাইপের চেঞ্জ থাকে, ওই চেঞ্জটা এখন নাই, না থাকে যার জন্য ভালো কিছু গল্প হচ্ছে না, দর্শক আলাদা কিছু চাচ্ছে, আলাদা কিছু হচ্ছে। এই জন্যই বলছি, দর্শক যে প্যাটার্নের গল্প চাচ্ছে বা যে প্যাটার্নের গল্প দেখতে চাচ্ছে, ওই প্যাটার্নের গল্প হচ্ছে এখন, বানাচ্ছে দর্শক, মানে যারা প্রডিউসার তারা চেষ্টা করছে ভালো কিছু করার। তো আমার মনে হয় আগামী টাইম লাগবে কিছুদিন, কারণ ইন্ডিয়ান ছবি আবার ঢুকে গেছে আমাদের মাঝে। ইন্ডিয়ান ছবি আসাতে আমাদের বাজারটা একটু খারাপ হয়েছে। হ্যাঁ, ইন্ডিয়ান বাংলা ছবি যত আসুক আমাদের অসুবিধা নেই, কিন্তু হিন্দি ছবিটা আসলে আমাদের বাজারের জন্য অনেক খারাপ। তার মধ্যে হিন্দি ছবি আইসব কিন্তু ভালো একটা চলে না, একটা ছবি বোধহয় ভালো চলছিল, আর বাকি যা আসছে হিন্দি ওইগুলো ভালো চলে না। এখানে ধরুন আপনি বাজার খারাপ বলছেন, আবার যদি ধরেন ডিপজল ভাই বিষয়টা এইভাবে করে দেখি, ধরুন হিন্দি সিনেমাটা এখন হয়তো বাংলাদেশের দর্শক, পানি খাই হ্যাঁ জি শিওর, বাংলাদেশের দর্শক হলে গিয়ে দেখছে না,
অর্থাৎ ঢাকার বা বাংলাদেশের কোনো হলে গিয়ে দেখছে না, কিন্তু সে তো কোথাও না কোথাও দেখে ফেলছে। আর আমাদের যে হলগুলোতে ধরুন দেশের নতুন সিনেমা আসছে না, সিনেমা হল মালিকরা বলছেন যে তারা ঢুকছেন, তো তারা কিছু হিন্দি সিনেমা চালিয়ে দর্শককে হলমুখী করতে পারছে অন্তত পক্ষে। এভাবেও কি দেখা যায় বিষয়টা? এই না না না, হলমুখী করতে পারছে কিনা জানি না আমি, এটা হল মালিক বলতে পারবে। যেটা আপনি সিনে কমপ্লেক্স বলবেন, সিনে কমপ্লেক্সে এমনি মানুষ সময় কাটাতে চায় আমি মনে করি। কেন সিনে কমপ্লেক্স গুলাই আমি মনে করি যে ছবি দেখতে যায় না ওনারা যাইলো সময় কাটাতে, প্রেমিক প্রেমিকা সময় কাটাতে যাচ্ছে, 2.5 ঘন্টা নিয়ে মেয়েটার আটকায় দিল, ছেলেটারা কেউ আটকা দিচ্ছে, ছেলেটাকে আটকা রাখছে, এইরকম 2.5 ঘন্টা সিনেমা হলটার মধ্যে আটকা রাখা হচ্ছে আমি মনে করি। নাইলে 500, 700, 2000 টাকা দেয় টিকিট কেন দেখবে? কি কারণে? কে যাচ্ছে ওটাই যাচ্ছে জাস্ট আড্ডা দেওয়ার জন্য। হ্যাঁ যাচ্ছে, কিন্তু আপনার সিঙ্গেল স্ক্রিনেও তো মানে ওরকম মানের সিঙ্গেল স্ক্রিনে তো আপনি দিতে পারছেন না। না হচ্ছে কেন হচ্ছে? কিছু ছবি চলছে, কিছু ছবি চলছে না তা না, কিন্তু কিছু ছবি চলছে, সিনেমা হল বন্ধ হয়ে যায়। হ্যাঁ তো বন্ধ তো অনেক হলে তো বন্ধ হয়ে গেছে দিবজুল ভাই। হ্যাঁ বন্ধ হয়ে গেছে গা, এখনো আছে 100-150 সিনেমা হল, তাই ঈদে চলে। আর এমনি নরমাল চলছে হলো 60-70টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাই বললেই চলে। হ্যাঁ এটা তো আপনার মাত্র কয়েক বছর আগেও 450-র বেশি ছিল। 400-360-70টা ছবি চলছে। হ্যাঁ এখন তাও ওই টাইমে মোটামুটি সিনেমা হল ছিল, একটা ছবি রিলিজ করলে টাকাটা অন্তত রিটার্ন পাওয়া যেত। এখন টাকা কেউ বলবে হয়তো একটা ছবি বছরে 1টা বা 2টা ছবির টাকা ফেরত পায়, কিন্তু কেউ বলতে পারবে না যে আমি 20টা ছবি রিলিজ দিলাম, আমি 12টা ছবির টাকা ফেরত পাইছি, এটা বলতে পারবে। আচ্ছা, হয়তো 50টা ছবি করছে, ওখান থেকে 1টা বা 2টা ছবি টাকা ফেরত পাওয়া গেছে। হিন্দি ছবি হয়তো 20টা ছবি চলছে, 1টা-2টার টাকা পাওয়া গেছে। সব 20টা ছবি যে চলছে হিন্দি ছবি বলতে পারবে না। এখানে ধরুন আপনি একটা কথা বলছিলেন যে গল্প আমাদের ভালো গল্প নয়, কিংবা ধরেন কি বলে বৈচিত্র্যপূর্ণ গল্প নয়, এটা বলছিলেন। তো এটা তো ধরুন একটা দিক। আমাদের হাতে কি ভালো অভিনেতা অভিনেত্রী আছেন? আমাদের হাতে এখন অভিনেত্রী নাই বললেই চলে। নাই নাই কেন নাই? হিরো ও নাই বললেই চলে, আছে কিছু সংখ্যক 1-2 জন, ওনারা টাকার উপরে চলে গেছে, এই টাকা দিতে হবে, বাবা আগে কাজ কর, আগে ওঠ, একটা জায়গা করো যে ছবি দিলে চলে। এরকম সব ছবি তো চলছে না, সব ছবি হিরো চলছে না, হিরোইন চলছে না, তাহলে কে স্টার? স্টারই তো আমি বলতে সাকিব স্টার না, সাকিব তো দই না। সাকিব 10 ছবি রিলিজ দিলে 10টা সুপারহিট হচ্ছে না, 1টা বা 2টা, 4টা ছবি তো আরো করতে হচ্ছে। কে বলতে পারবে যে আমার 5টা ছবি রিলিজ দিচ্ছে 5টাই সুপারহিট? তা বলার কেউ নাই বাংলাদেশে। ভালো হবে যদি বাজার আগে উঠাইতে পারে, বাজারই তো ওঠে নেই। বাজার না উঠলে আপনি কই থেকে টাকা কামাবেন, কই থেকে আপনি করবেন? এইখানে ডিজল আমার প্রশ্নটা, আপনি যেটি বলছিলেন না যে মানে নায়ক বলেন কিংবা নায়িকা বলেন বা অভিনেতা বলেন বা অভিনেত্রী বলেন, এখন আমাদের হাতে হয়তো বা 1-2 জন সর্বোচ্চ আমরা বলতে পারি, এর বেশি বলতে পারছি না। কিন্তু আপনার এই সিনেমা ইন্ডাস্ট্রিতে তো মানে আজকে থেকে ধরুন 8-10 বছর আগে পর্যন্ত প্যারালালি মিনিমাম 5-6 জন করে অভিনেতা অভিনেত্রী থাকতেন, মানে কমপক্ষে কথা বলতেছি আগে, যারা সমান তালে মানে একই রকম ভাবে কাজ করতেন, একই রকম জনপ্রিয়তা ছিল, একই রকম। লাস্টে ওনাগো যাওয়ার পর যে আসলো এই কত 30-40 জন মেয়ে আসলো, নায়িকা হলো, ওইগুলো হয়ে গেল ঘরের জামাই, ঘর জামাই। কিভাবে ঘর জামাই হলো? মনে করেন একটা ছবি রিলিজ পেলো, ওই ছবিটা বাজার ভালো গেল না, ও চলে গেল যে আবার একটা ছবি বানাবো, ও ঘরে বসে খালি গল্প লিখতে আছে, কারণ ও তো বাসায় যেতে পারছে না আর ঋণের কারণে। হয়তো 1 কোটি টাকা লোন নিচ্ছে কেউ কাছ থেকে, ওর হয়তো 20-30 লাখ টাকা উঠছে, ওইটা দিচ্ছে, বাকি 70 লাখ দিতে পারছে না, ও বাড়িতে যেতে পারছে না। ওই যে নায়িকারা নিচ্ছে, ওই নায়িকারা নিয়ে আরেক বাসা ভাড়া করে চলছে ওনার ফিল্ম। এই বছর পার হয়ে গেছে, এই পার হয়ে গেছে, পাশাপাশি বাচ্চাও হয়ে গেছে, ওইটা হয়ে গেছে ঘরের বউ, ঘর জামাই। তা আমি মনে করি 30 থেকে 40টা মেয়ে ব্লক খাইছে কিছুদিন আগে, তারা কই এখন নাই তো ফিল্ম।
এখন আবার নতুন করে আসছে কিছু মেয়ে, তাদের এখন গ্ল্যামার টাইপের মেয়ে এখন কম, একজন দুইজন যাও আসছে, ওনারাও বাচ্চা নিয়ে নিল। কার কথা বলবো যে ও ভালো টিকবে, ভালো আসবে, আসার পর তো বাচ্চা 3জন 4জন বাচ্চা হয়ে গেল। কিভাবে বাজার টিকবে? বাইরে থেকে ইন্ডিয়া থেকে আনবেন, ওখানে আরেক ডিস্টার্ব। এটা বাংলাদেশ গভর্নমেন্ট থেকে এটা ইজি করে দেওয়া উচিত, বাইরে থেকে যেন আর্টিস্ট আনা যায়। কারণ ইন্ডিয়ান আর্টিস্ট আনলে ওদের একটা টাইম টেবিল থাকে, কাজ করে শান্তি পাওয়া যায়, নায়ক হোক নায়িকা হোক। আমাদের এখানে নায়ক হোক, ওখান থেকে নায়িকা আনুক, এইভাবে কাজ করলেও হয় ভালো কিছু, কিন্তু তা তো আনা যাচ্ছে না। আর বাংলাদেশে যারা কাজ করছে তারা ওই ঝামেলা, বিয়ে শাদি আবি যাবি, এটার মধ্যে আটকায় গেল সবাই। তো ভালো ভালো 4-5টা মেয়ে তো যারা মোটামুটি ভালো হিট ছিল, তার তো এখন নাই বললেই চলে। কিভাবে ফিল্ম বাঁচাবেন আর কিভাবে হিরো ধরবেন? এখানে ডিজল ভাই আরেকটা বিষয়, শিল্পী সমিতির কথা আপনি বলছিলেন। শিল্পী সমিতিতে আপনি আগেও দায়িত্ব পালন করেছেন, সাধারণ সম্পাদক ছিলেন, সহসভাপতি ছিলেন, এবার আবার আপনি নতুন করে সাধারণ সম্পাদকের দায়িত্ব নিলেন। আগে যখন আপনি শিল্পী সমিতিতে দায়িত্ব পালন করেছেন আর এবার মানে পার্থক্য কি দেখছেন আপনি বলুন তো একটু। আসলে শিল্পী সমিতির কিছু নাই তো, যে এখানে টাকা কামাইতে যাবে, অমুক কামাইতে যাবে, তা না। শিল্পী সমিতিটারে কেন এত পাগল বানাচ্ছে মানুষ, যে আমি ক্ষমতা চাই, আমি কেস করে নিব, অমুক করে নিব, কেন কেন এত কেন এটার উপরে চাপ? এটাই তো তুমি যে কিছু করতে পারো নাই, ছিল তো 2 বছর, কি করছো? ফিল্ম আরো দাঁড়ায় গেছে, মানে দেবে গেছে, ওঠে নাই। তুমি কি করো ফিল্মে এসে? তুমি কি বা বোঝো ফিল্মে? ফিল্মের কিছুই বোঝো না এখন। ফিল্ম বোঝা সোটা, খালি টাকা দিলাম, এই করলাম ওই করলাম, কিছু করলাম, ওটা তো হবে না। ছবি বানাতে হবে, নিজে বানান, 5-7টা ছবি 10টা ছবি বানান, টাকা তো আছে। তেমনি আপনি নির্বাচন করলে তো খরচ করতে আসেন 3-4 কোটি টাকা, সে ফিল্ম বানান, ওই জায়গায় 3-4 কোটি টাকা না দিয়ে 4 কোটি টাকা ছবি বানান, ওইটা ছবিও ফিল্মও বাঁচবে, ঘরও বাঁচবে, আপনিও বাঁচবে, আপনিও টাকা পাবেন। করেন, ওই লাইনে যান, আমাকে বলবেন। আমি তো গত টাইমে আমিও তো 5টা ছবি, আর আমার আগের দিন 7টা ছবি আমি রেডি কমপ্লিট, আমি 4টা ছবি রিলিজ দিলাম, 3টা ছবি এখনো হাতে আছে, সেন্সার করা, সেন্সার ছাড়া না, সেন্সার করা। তো হয়তো ঈদের পর আমি একটা ছবি দেবো, তার 1 মাস পর পর করে হয়তো ছবি রিলিজে, এর মধ্যে একটু ঠান্ডা পড়লে আবার 4-5টা ছবির কাজ ধরবো। তা আমার কথা হলো, এইটা নিয়ে মারামারি ঝগড়াঝাটি, এটা পাবলিককে তামসানা দেখায়া পাবলিকের ভালো কিভাবে রাখা যায়, পাবলিককে কিভাবে বুঝান যায় যে আমরা চেঞ্জে যাচ্ছি, ওইটা ভালো কিছু করো। তুমি কোর্টে যাও গা, অমুক জায়গায় যাও গা, তমুক জায়গায়, কেন? আর মানুষ কোর্ট বোঝে না, তুমি একলাই কোর্ট বোঝো। এটা কোর্টের কেস কামাই আবি যাবি, কেন? 2 বছর ধৈর্য ধরে, মনে করো আমি জোর করে গেছি, আমি জোর করার লোক না, কেন জোর করে যাবো? তুমি তো মালা পরায় দিয়ে গেলা, তুমি সব করে দিয়ে গেলা, 1 মাস পর তোমার হুশ এলো যে আমি বোধহয় ভুল করছি, আমি বোধহয় ছেড়ে গেলাম, রাত্রে ঘুম আসে না। এইগুলা কি? এইগুলা ভালো কিছু না। এই জন্য শিল্পী সমিতি নিয়ে আর কিছু বলার ইচ্ছা নাই। খারাপ বলতে বলতে আমাদের শিল্পীদের উপরে বিতৃষ্ণা চলে আসছে। আমিও চাই যে আমি আরো ভালো লাগে না, আমারও মন চাই একবার যে ফিল্ম সব ছেড়ে দিয়ে আমি আমার রাস্তায় থাকি। কারণ ফিল্ম করে আমার তো খাইতে হয় না, আমার তো ব্যবসা বাণিজ্য অনেক আছে, অনেক টাইপের ব্যবসা। ওই এক ফিল্মটা তো আমি কিছু করার মন মানসিকতা নাই। ফিল্মটা ইন্ডাস্ট্রিটা যেন একটু আপ থাকে, একটু দর্শক থাকে, এইটার জন্য ফিল্মটা ভালো কিছু করার জন্য এইটা আমার কিছু ভালো হয় হবে, না হলে আমি আমার রাস্তায়, তোমরা থাকো, দেখি কী করতে পারবে। তো এখন ধরুন এই লাস্ট যে ইলেকশনটা গেল, যেটাতে আপনি সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন, আর এর আগের ইলেকশনটা যেটা গেল, তখন থেকে আমরা দেখছি শিল্পী সমিতি নির্বাচন নিয়ে মামলা মোকদ্দমা আদালত পর্যন্ত দৌড়ানো। এর আগে তো শিল্পী সমিতি নির্বাচন নিয়ে এরকম দেখা যায়নি, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে, এর আগে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনটা চলচ্চিত্র শিল্পীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। দেশের মানুষ হয়তো জানতেন যে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন হয়েছে, অমুক সভাপতি, অমুক সেক্রেটারি হয়েছেন, অন্যান্য পদে এসেছেন। কিন্তু এখন এই নির্বাচনটা একেবারে দেশের অনেক মানুষের কাছে আলোচনার বিষয় হয়ে গেছে, এবং যারা এই সমিতির সদস্য তারাই এটাকে এই পর্যায়ে নিয়ে গেলেন। কেন?
এটা আমি মনে করি এটা অত্যন্ত নোংরামি জিনিসটাই হয়েছে। তাতে দর্শক ভালো বলে নাই, আর দর্শক একটা ওদের স্বপ্নের মানুষ আমরা, যারা ছবি দেখে ভালো জানতো আগে। এখন ওই ঘটনার পর থেকে আবার এই নতুন করে আবার এই বছরও সেম কেস টেস আবি যাবি কেন, কি কারণ, এটার ভিতরে কি আছে? এটার ভিতরে কি বহু কিছু আছে, টাকা পয়সা? না, এটার মধ্যে কিছুই নেই। এটার মধ্যে কাজ করা হইলো আমি মনে করি, আগায় যাওয়াটা হইলো আমি মনে করি এটার আরো আস্তে 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 আস্তে, এমনি তো বাজার নাই, এটা আমি মনে করি যে ইন্ডিয়ান কোনো চক্রে এই কাজ করাচ্ছে। আচ্ছা, আমি যা বুঝবো, যা বাস্তব, কারণ ছবিটা না হোক, ফিল্ম ইন্ডাস্ট্রি কিছু না হোক, ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাক, এটাই চাচ্ছে আমি মনে করি। এটাই পাইছি আমি যে দুইটা আমি, নাইলে কেন এই অস্থিরতা, কেন 1 মাস ভালো চলছে এই বইটা আমি সব করে আবার কেস 1 মাস পর হয়েছে, ওনার কোন মাথায় কি লাগছে বা কেউ বলছে, এটা যে কেউ একটা লোক এটা করাচ্ছে ঝামেলাগুলা, গতবারও সেম এইবার সেম, এই একটা লোক, তার একটা সিনেমা হল আছে মিরপুরেই, এই লোকটার এই মাঝখানে এই চুলকানি যা আছে এই একটা লোক, অন্য কেউ না। ফিল্ম ইন্ডাস্ট্রিতে কীভাবে ঝামেলা, খালি আমগো এই শিল্পী সমিতি না, যে কোনো সমিতি, সব সমিতি, প্রযোজক সমিতি বন্ধ করেছে ওই লোকটাই, একটা লোকই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ধ্বংস করা ছাড়া যা আছে ওই লোকটাই কাজ করছে। কেন? তো এটা ঠিক না। আমি মনে করি বাংলাদেশ প্রশাসন আছে, বাংলাদেশ গভর্নমেন্ট আছে, এই যে ফিল্ম ইন্ডাস্ট্রিটা ধ্বংস হয়ে যাচ্ছে, কেউ নজরে একটু পড়ে না যে কেন এটা করছে? এত মার্ডার হয়, এত কি লোক ধরছে খারাপ পথে, ওই টাকা মেরে নিয়ে যাচ্ছে, অমুক করছে তমুক করছে, এত পুলিশে কাজ করছে, তা আমাকে এখানে এসে একটু কাজ করে দিতে পারে না? অবশ্যই পারে। কে এইটা ভাঙছে, কে কোনটা করছে, সিআইডি, এসবি, ডিজিএফ, কে নাই বাংলাদেশে? র্যাব ট্যাব কে নাই? সবাই আছে। তা আমাদের যে ফিল্মের ইন্ডাস্ট্রিটা যে ধ্বংসের পথে যাচ্ছে, একটাবার কি এটা ফিরানো যায় না? তথ্য মন্ত্রণালয় আছে না আমাদের, তথ্য মন্ত্রণালয়ের আন্ডার থেকে কি এটা বলা যায় না যে এটা দেখো এটা কি হচ্ছে? আর এটা তো 2-1 দিনের ঘটনা, আজকে প্রায় 2 বছর গেল, আবার চলছে আরো 2 বছর নতুন কমিটি, এখানে এসে হুড়াহুড়ি কেন? তা আমি মনে করি যে প্রশাসন এবং গভর্নমেন্ট আগে যদি ভালো চাই তাহলে ফিল্ম ইন্ডাস্ট্রি ভালো হবে, নাহলে আদার্স আমার মনে হয় না এটা আমার পক্ষে সম্ভব না। কারণ এই যে কেসটা আবার এই কইরা টইরা, এইবারও তো আমার এই কেসের মধ্যে প্রায় 13-14-15 লাখ টাকার উপরে গেল। কেন যাবে টাকা? কি কারণে? কোর্ট তো আপনার হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এই কোর্ট গেলে তো 1-2টা কেস দেওয়া হয় না, তার মধ্যে মনে করেন যে এটা পিছে ব্যাকগ্রাউন্ডে কাজ করে অনেক লোক, এই কাজগুলো বন্ধ করা উচিত। যে আপনারা যে কেন লাগাই দিচ্ছেন বা কেন টেলিফোন করেন, অমুক জায়গায় অমুক করেন, কেন? এই কেন ফিল্ম ইন্ডাস্ট্রিটা ধ্বংস হবে? ফিল্ম ইন্ডাস্ট্রিটার বাঁচানোর জন্য আপনাদেরও সহযোগিতা দরকার। কেন আপনারা রিং কইরা অমুক বইলা কেন এই জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে? আপনারা কি তথ্য মন্ত্রণালয়ের কাছে এই ব্যাপারগুলোতে কোনো দৃষ্টি আকর্ষণ করেছিলেন? বলছি, প্রতিবারই গিয়ে বলা হচ্ছে, প্রতিবারই তাদের বলতে বলতে কান বয়রা হয়ে গেছে আমার মনে হয়, এতবার বলা হয়েছে। আর আবার বলতে বলতে আমরাই তো কয়েকদিন আগে তো গেলাম মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছেও গিয়ে আসলাম, ওনারও বলে আসলাম, উনিও বললো যে ঠিক আছে রে দেখবো। উনি আগে ছিল তথ্যমন্ত্রী, এখন যে তথ্যমন্ত্রী যে আছে তারও উচিত যে আমাদের এই দিকে একটু খেয়াল রেখে, আমাদের এই দিকে একটু নজর দেওয়া। আপনি ফিল্মের কাজ করাইবেন, কোথায় করাইবেন? আজকে যে এই গণ্ডগোলগুলো করছে, কে করছে এই গণ্ডগোলগুলো? এগুলো আগে ঠান্ডা করে দেন, এইগুলো লোকগুলো ফ্রি করে দেন মাথা। কোর্ট কাচারি এগুলো সময় নেই, এখন কাজ করবে নাকি কোর্টে গিয়ে দৌড়াবে? আচ্ছা টিপজল, অন্য প্রসঙ্গে যাই। শুরুতে বলছিলেন মিরপুরের বাগবাড়িতে আপনার জন্ম, আপনারা একটা বনেদি পরিবার, ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিলেন, তো আপনি মানে অভিনেতা হতে চাইলেন কবে থেকে? মানে এই স্বপ্নটা আপনার কবে? আমি অভিনেতা কোনোদিনই হতে চাই নাই মন থেকে। এটা বড় ভাই আছে আমার, বড় ভাই টাকার পাহাড় একটা ছবি, নাম হেমন্ত জনগণ, আকবরের প্রথম ছবি ডাইরেক্টর হিসাবে টাকার পাহাড়। এই আকবর আমাদের পারিবারিকভাবে চলাফেরা আসা যাওয়া, এই আকবরের বড় ভাই বললো যে ডিপজলে একটা ছবিতে হিরো বানান যায় কিনা দেখ।
আচ্ছা। এই আকবর ভাই আসলো অনেকদিন, অনেকবার ঘোরাঘুরি পর 8-10 বার আমি নাই বলে দিছি, আমার অভিনয় করার মন মানসিকতা নাই, ব্যবসা বাণিজ্য ঠিক আছে। কারণ ওই টাইমে আমাকে প্রচুর ব্যবসা বাণিজ্য ছিল, ইট ভাটা ছিল, এই পারে ছিল 12টা, ওই পারে ছিল 4টা, 16টা ইট ভাটা ডবল সেকশন, তার মানে 16 32টা ইট ভাটা, কম না কিন্তু। বাংলাদেশের সবচেয়ে ভালো, সবচেয়ে বড় বড় যে জায়গাগুলো পিডব্লিউডির থেকে আমরা টেন্ডার ইট দিতাম। বাংলাদেশের সবচেয়ে বড় বড় যেগুলো জায়গা আছে, এয়ারপোর্ট, তারপর যা যা হয় সব জায়গায় সবচেয়ে বেশি ইট আমাদেরই যাওয়া যেত আর কি, কারণ আমরা ইটের দামটা কম রাখতাম, অন্য 10 জনে যা রাখতো তার থেকে আমরা অনেক কম রাখতাম। তা আমাদের ইটের বা ছিল, পেট্রোল পাম্প ছিল, তারপরে এই গাবতলী গরুহাট আমাদের আন্ডারে ছিল পাকিস্তান আমল থেকে। গাবতলির হিসাবে আমি মাঝখানে আবার গাবতলি যাওয়া কম হয়েছে, প্রায় 10-12 বছর ওইদিকে আমার যাওয়াটা কম হয়েছে। আমি কারণ বিদেশে একটু ব্যবসা বাণিজ্য করার পরিকল্পনা নিয়েছিলাম, করছিও কিছু ব্যবসা বাণিজ্য, তাতে ওই বিদেশি যে ব্যবসা বাণিজ্য অত অ্যাডভান্স হইতে পারিনি, অত মানে ব্যবসাটা জোরালোভাবেই করেছিলাম, কিন্তু ভালো ব্যবসা করতে পারিনি, ওখানে লস সাবজেক্টটা বেশি গেছে, যার কারণে ওইটা বন্ধ করে এখন আবার একটা ব্যবসা খোলা হচ্ছে, দেখা যাক কী হয়। নতুন করে আবার ওই যে আপনার একটা হাউজে, কিন্তু হাউজে পানি ছাড়া কিন্তু মাছ পালা যায় এখন খুব অত্যাধুনিক, আপনার পুকুরে না পারে আপনি হাউস বানায়ও একটা নতুন সিস্টেম হয়েছে, তাতে এটা আমি 2টা করছি, আরেকটা বড় করা হচ্ছে, এটা একটা নতুন আরেকটা করা হচ্ছে হলো ইয়ে সোলারেরই একটা চিন্তা ভাবনা চলছে, ভালো প্রজেক্ট। বাংলাদেশে আমার মাল আসতেছে 4-5 কন্টেনার, সোলারের কাজ হাত দেবো, যাদের সোলার লাগবে আমাকে বললে আমি লাগাই দিতে পারবো। জি, অভিনয়ের সঙ্গে আসতেছিলাম, তার মানে ব্যাপারটা হচ্ছে আপনি তো পরে মন্তাজুর রহমান আকবর আপনার ভাইকে ধরলেন, আপনি আপনার ভাইয়ের অনুরোধে সিনেমাতে গেলেন, আপনার ভাইয়ের নাম তো শাহাদাত হোসেন বাদশা, অভিনয়ে গেলেন। তো এরপরেই আপনি মানে প্রথম যখন অভিনয় করলেন, এরপরে এটার প্রতি মজে গেলেন বা এটার ভালো লাগা শুরু হলো? ওই তো টাকার পাহাড় ছবি করলাম, এরপর হাবিলদার, এরপর ডাকাত, হাবিলদার, এরপরে সতী কমলা, 3টা ছবি হিরো হিসাবে করলাম। এরপরে কাজী হাত নিয়ে আসলো তেজি ছবিতে, আমার ভিলেন বানাই দিল, এই আরম্ভ হইলো ভিলেন। তাতে একটানা 8 বছর, তাতে 150-200 ছবির উপরে করা হয়েছিল, কম বেশি যা হবে জানি না। রবি, তোরে দেখার খুব ইচ্ছা ছিল রে, তুই নাকি বড় রংবাজ হয়েছিস। তারপরে আবার 8-9 বছর পর আবার ভিলেন, এই হিরো হিসাবে কাজ করলাম। হিরো হিসাবে প্রথম করলাম হলো কোটি টাকার কাবিন, তা পিতার আসন, চাচ্চু, দাদিমা, 4বার, এরপরে 4বার চেঞ্জের পর আবার এই হিরো হিসাবে রইল। এরপরে আপনি রাজনীতিতে জড়ালেন কবে? আপনি 1994 সালে 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। আমি কমিশনার ছিলাম 3বার বোধহয়। হ্যাঁ, প্রথম তো 1994-তে। খেয়াল নাই। আচ্ছা, তো এই রাজনীতিটাও কি আপনি ছোটবেলা থেকেই বা কি বলে যে ছোটবেলা থেকে তো আর না, মানে রাজনীতিটাতে আপনি সচেতনভাবে রাজনীতি করবেন এটা প্রায় 20-22 বছর করেছিলাম। এখন আর ওইটার মন মানসিকতা নাই। আচ্ছা, কারণ শরীর ভালো না, ফিট না, ওই রকম দৌড় ঝাঁপ করার মতন নাই। অভিনয় হয়তো আর কত 2-4-5 বছর করা যাবে, তারপর অভিনয় থেকেও তো ব্রেক করতে হবে। এখন শরীরটা হইলো আগে, শরীর নিজের দেহ ঠিক তো দুনিয়া ঠিক। আমি অভিনয় যে টাইমটাই করেছিলাম, এখন বর্তমানে যে কয়টা ছবি বানাইলাম তাতে 8-9টা ছবি বানানো হইলো, আবার হয়তো 5-6টা ছবি করব নতুনভাবে। পরিকল্পনা যাই হোক, এলাকায় বসা হচ্ছে, কারণ বয়স যখন আপনার লাস্ট পর্যায়ে আসে তখন কিন্তু বাড়ির দিকেই ছুটে যায়। এইখানে আমার একটা কথা মনে পড়লো দীপজল ভাই, ধরুন আপনি মিরপুরের বাগবাড়িতে আপনার জন্ম, তা আপনি যখন একেবারে ক্যারিয়ারের উপর, আপনি কি মিরপুর ছেড়ে গিয়েছিলেন নাকি মিরপুরেই আছেন সবসময়? আমি মহাখালী ডিওএইচএসে থাকি। আচ্ছা,
মহাখালী ডিওএইচএসে থাকি আমি। মাঝখানে এখান থেকে চলে গেছিলাম ওখানে, আচ্ছা আবার এখানে আসা হচ্ছে, হয়তো ঈদেই চলে আসবো। আচ্ছা, এই কুরবানির থেকে হয়তো এখানে থাকার পরিকল্পনা। মানে আবার নিজের গ্রামে ফিরে আসছে, বা গ্রাম তো না, মানে শিকড়ে ফিরে নিজের বাড়িতেই চলে আসবো। নিজের বাড়িতে। এমনিতে আপনার পরিবার নেই, পরিবারে কে কে আছেন? পরিবারে আমরা 3 ভাই 4 বোন আছি, ভালোই। যে যেখানে আছে ভালো আছে। আমাদের মধ্যে এখনো কোনো কন্দল ঝগড়াঝাটি হয়নি, যে ব্যবসা বাণিজ্য কোনো জায়গা জমি নিয়ে ঝগড়াঝাটি আজকে পর্যন্ত হয়নি। আছি মিলাজিলা, যে যেভাবে চলে আমরা ওইভাবে মিলাজিলে আছি। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে 3 ছেলে 1 মেয়ে। আচ্ছা, মেয়ে বিয়ে দিচ্ছি, ছেলে একটা বিয়ে করাইছে, আরেকটা ছেলে বিয়ে করাচ্ছে। ছেলে মেয়েরা কেউ কি ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে কিছু ভাবে, কিছু বলে? ওনাদের কোনো আগ্রহ নেই কারো? ওদের আগ্রহ নাই, ওরা যে যেটা ব্যবসা করছে, যার যেটা ভালো লাগছে করছে। আপনি আপনি চেয়েছিলেন যে আপনার পরিবার মানে আপনাদের পরিবার থেকে আপনি তো প্রথম ফিল্ম ইন্ডাস্ট্রিতে গেলেন। আমার মেয়ের আমি ডাইরেক্টর বানাইতে চেয়েছিলাম। আচ্ছা। আমার মেয়ের আমি লন্ডনে পড়াশোনা করে আসছে, আচ্ছা লন্ডনেও পড়াশোনা শেষ করেও আসছে বাংলাদেশে। ওই সময় বিয়ার আগে চিন্তা ভাবনা করলাম আমার সাথে থেকে কাজ করো, দেখি পারো কিনা। আচ্ছা। তবু ওখান থেকে ওখানেও 3টা ছবির কাজ করে আসছিল। আচ্ছা, ও মেকআপ আর্টিস্ট, ভালো মেকআপ আর্টিস্ট। লন্ডনে আর প্রচুর চাহিদা ছিল, ও আর ওখানে গেল না, পরে চলে আসলো। আমি বললাম চলো বাপ বেটে আরম্ভ করি। পরে ওর আবার ওই ছবি আরম্ভ করতে করতে ওর বিয়ের কথাটা তো হয়ে গেল, এই বিয়ে দিয়ে দিলাম। ডিজল ভাই, আমরা ইন্টারভিউ শেষের দিকে আছি, যেহেতু এটা ঈদের সময় একটু বলি, মানে আপনারা এই ঢাকা, আপনার জন্ম ঢাকায়, আপনার বেড়ে ওঠা, তো ঢাকাকে আপনি ছোটবেলা থেকে এই পর্যন্ত দেখছেন, মানে কি ধরনের পরিবর্তন এসেছে আমাদের উৎসবগুলোতে বলেন, কিংবা আমাদের প্রতিদিনের ঢাকায় জীবনযাপনে বলেন? দিন যাচ্ছে, মানুষের ব্রেনও চেঞ্জ হচ্ছে। আমরা আমাদের সময় যখন ছোটবেলা যখন দেখেছিলাম, তখন একটা পার্ট ছিল, মাঝখানে একটা পার্ট চলে গেছে, এখন আবার নতুন করে আবার আরম্ভ হয়েছে আরেকটা চেঞ্জে। ছেলেমেয়ের মন মানসিকতা চেঞ্জ যাচ্ছে, ভিন্ন। তো যাই হোক, সব কিছু মিলে ঈদের এই সময়টাতে অনেক ব্যস্ততার মধ্যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন ডিপজল ভাই, সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি সামনের দিনে আরও অনেক ভালো ভালো কাজ করবেন সেই আশা রাখি, এবং আপনার সুস্বাস্থ্য কামনা করি, সাফল্য কামনা করি। ঈদ মোবারক। আপনাদেরও সামনে পেয়ে অনেক ভালো লেগেছে। অ্যাকচুয়ালি অনুষ্ঠান করতে ভালোই লাগে, একটা মানুষের অজানা কথাগুলো একটু আপনারা জানান। যে কোনো টিভি চ্যানেল সবাই একটা ভালো কাজ করারই চেষ্টা করে, যে আমার কাজটা ওনার থেকে যেন ভালো হয়, ওনার কাজটা যেন ওনার থেকে ভালো হয়। তা আপনারা যেরকম আমাদের নিয়ে আছেন, বাংলাদেশের ভালো মন্দ নিয়ে আছেন, আমি মনে করি বাংলাদেশের সব চ্যানেলই ভালো চলুক, সুন্দর চলুক, ভালোভাবে যেন আরও বেশি উন্নত করতে পারে, এইটুকু আমি আশা রাখবো। আর দর্শকদের বলবো, যে যেখানে আছেন আমাদের বাংলা ছবিটা দেখেন, ছবি দেখলে আমরা উপকৃত হব, আমাদের ছবিগুলো ভালো চলবে। ডিজল ভাই, একেবারে শেষের দিকে আছে, আপনার প্রিয় কোনো সংলাপ বলবেন কিনা অ্যান্টি হিরো হিসাবে দর্শকদের জন্য? সংলাপ এখন তার ভিলেন করি না, এখন ওই সংলাপ হয়ও না। এখন আবার চলে গেছে হিরো লাইনে, হিরোর কাজ করি। আচ্ছা, তবে দর্শকদের নতুন নতুন কিছু দেওয়ার জন্য গল্প রেডি হচ্ছে, আপনারা পাবেন।